জীবনের একটা অনেক বড় স্বপ্ন বলতে পারো, ইচ্ছে বলতে পারো, পূরণের উদ্দেশ্যে চলেছি আমরা তিনজন ঠিক নয়, অবশ্য ছজন চলেছি একটা জায়গায়, যেই জায়গায় যাওয়ার জন্য আমাদের মন অনেক দিন ধরেই টানছিল। কিন্তু মার থেকেই শুনেছি আর দিদার থেকেও শুনেছিলাম যে কোনো এরকম জায়গা যেখানে কিনা ভগবানের স্থান, সেখানে তিনি না টানলে যাওয়া যায় না। অবশ্য এইবার আমাদের টেনেছেন তিনি। কোথায় এসছি, কি বৃত্তান্ত, সব এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই জেনে যাবে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আওয়াজটা ইকো হচ্ছে, কিন্তু বাইরে আমি এক সেকেন্ড, কিন্তু ঘরের ভেতরে আমি ভিডিও করছি না, কারণ ঘরের ভেতরটা অগোছালো অবস্থা। আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি বাড়িতে তো মানে অ্যাটলিস্ট নেই। আমি একটা জায়গায় এসেছি। কোথায় এসেছি দেখে নাও। দেখিয়ে নিলে আমরা চলে এসেছি বেনারসে, কাশিতে। আর আমাদের হোটেলে আমরা চেক ইন করে গেছি, কিন্তু হোটেলের অবস্থা আমরা অ্যাজ ইউজুয়াল গু করে ফেলেছি। সেজন্য হোটেলের এখন কোনো দেখাচ্ছি না হোটেলের কিছু। তো আমরা এখন বেরোবো। এই হলো বাবা এখনো জ্যাকেট পরেনি, পড়ো। এটা হলো বাবার ড্রিম প্লেস, বেনারস। আর এটা হলো মা পরে নিচে হুডি। দেখো, হাই, সবকিছু দেখাবো এখানকার। দেখো, যার যার ইচ্ছা হবে আসবে, নেহার ফোন নাম্বারে ফোন করে জেনে নেবে। তো এটা হলো আমার আউটফিট অফ দ্য ডে। আমি ভেবেছিলাম এখানে প্রচণ্ড ঠান্ডা হবে, কিন্তু অতটাও ঠান্ডা নেই, সেজন্য আমি হুডি নিয়ে নিয়েছি। বাট আমি একটা শার্ট পরে নিয়েছি আর একটা টপ আর জিন্স। তো দ্যাট ইজ মাই আউটফিট অফ দ্য ডে। চলো বেরোনো যাক। তো আমাদের সেদিনের প্ল্যান ছিল যে আমরা কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে আশেপাশের সব মন্দিরগুলো ঘুরে নেব, আর তার পরের দিন পুজো দেব বিশ্বনাথ টেম্পলে। কিন্তু আমার দাদাভাই আমাকে ফোন করে বলে যে গঙ্গা স্নান না করে নাকি কোনো পুজো দিতে নেই বা দেওয়া যায় না। তো সেই জন্য আমরা সেদিনের ওই প্ল্যানটাকে ক্যান্সেল করে দিয়ে কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে আশেপাশের সব মন্দিরগুলো ঘুরে নিয়েছিলাম, আর তার আগে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো তোমাদের সবই এই ব্লগে দেখাবো, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। আর আশা করি আমি যেটুকু ক্যাপচার করেছি সেইটুকু তোমাদের খুবই ভালো লাগবে। তো আমরা এখন বেরোচ্ছি। আমি আমার আউটফিটটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটা ঠান্ডা লাগবে। কাল ভৈরব। তো ওখানে প্রচণ্ড ঠান্ডা লাগবে, তো সেজন্য আমি আউটফিটটা চেঞ্জ করে একটা হুডি পরে নিয়েছি। এটা হুডি বলতে অতটা গরম হুডি না, এটা নর্মাল হুডি পরে নিয়েছি, কারণ আমার মোটা হুডিটা আমার মম পরেছে। তো যাই হোক, এই হলো আমার আউটফিট চেঞ্জ হয়ে, এই হলো আমার আজকের আউটফিট। সবাই রেডি হচ্ছে, আমি বেরিয়ে গেছি, আমি বাবা মা বেরিয়ে গেছি, আর বৌদি, দিদি আর দাদা রেডি হচ্ছে। তো এখন আমরা যাব কাল ভৈরব মন্দিরে পুজো দিতে। যদি ভেতরে অ্যালাউ করে ক্যামেরা, তো আই উইল শুট এভরিথিং ফর ইউ গাইজ, বাট যদি না দেয় তাহলে আমরা চলে যাই এমন একটা রেস্টুরেন্টে, যেখানে গিয়ে সত্যি মনটা রাজস্থানি ফিল মানে হয়ে গেছিলো আর কি। এরকম মনে হচ্ছিল যে রাজস্থানের কোনো একটা রেস্টুরেন্টে চলে এসেছি। কি সুন্দর মধুবনী পেন্টিং করা সব ওয়ালে, আর এরকম সব মানে আগেকার দিনের রাজস্থানি মানে
কালচারের যে জিনিসপত্রগুলো থাকতো সেই ধরনের জিনিসপত্র দিয়ে এখানে বাইরেটা খুব সুন্দর করে সাজানো ছিল। কিন্তু বাইরেটা দেখে না ভেতরটার আন্দাজে একদমই করা যাচ্ছিল না সত্যি বলতে। বাইরেটা দেখো আগেকার দিনের রাজস্থানি থিমে করা, মানে মাটির দেওয়াল, তার মধ্যে রাজস্থানি যেরকম সব আঁকিবুকি করা থাকে এই ধরনের, তারপর খাটিয়া এরকম ধরনের সব জিনিসপত্র পাতা ছিল। তারপরে ধান ছাঁটাই করার ওই ঢেকি, তারপরে হলো মশলা বাটার ওই যেই চাকিটাকে রাখা ছিল, আর্ম চেয়ার রাখা ছিল, ওইদিকে মশলা আচার এগুলো রাখা ছিল। তো এই ধরনের থিমে বাইরেটাকে সুন্দর করে সাজানো ছিল। আমি আর বৌদি সব ঘুরে ঘুরে দেখছিলাম, আর বাবা, মা, দাদা আর দিদি চলে গেছিলো ভেতরে মানে দেখতে যে কি আয়োজন আছে বা কি। তারপর দিদিও বাইরে চলে এসেছিলো আমাদের সাথে, মানে মজা করার জন্য, বাইরেটা ঘুরে দেখার জন্য। তারপরে আমরাও চলে যাই, কারণ মা ভেতর থেকে ডাকছিল যে আয় তোরা ভেতরে আয়। বিশ্বাস করো ভেতরে যাওয়ার পর আমি জাস্ট মেসমারাইজ হয়ে গেছিলাম যে চারদিকের এত সুন্দর অ্যাটমসফিয়ার দেখে। একটা সুদিং মিউজিক বাজছে, চারিদিকে লোকজন বসে খাচ্ছে, মাঝখানে একটা জায়গা, চারিদিকে অনেকগুলো জায়গা, ওরকম নিচে বসেও খাওয়া যায়, আবার ওরকম টেবিলেরও ব্যবস্থা আছে। এরকম তোমরা দেখতেই পাচ্ছ এরা খাচ্ছে সুন্দর, রাজস্থানে যেরকম খেতে দেয় গেলে, যার কোনো গেস্ট রাজস্থানে গেলে যদি তোমরা গিয়ে থাকো, কোনো গেস্ট গেলে এরকম নিচে বসে এরকম ছোট্ট একটা টেবিল দেয় ওপরে, যাতে কিনা ওটার প্লেটটা ওটার উপর রেখে খাওয়া যায়। তো যাই হোক, পুরো রাজস্থানি থিমে এই রেস্টুরেন্টটা করা। যেরকম সুন্দর দেখতে রেস্টুরেন্টটা, তেমনি সুন্দর এদের ম্যানেজমেন্ট, এদের রিসেপশন, এদের সার্ভিং যারা করে তাদের বিহেভিয়ার খুবই ভালো, খুবই ডিসেন্ট এদের বিহেভিয়ার। আর এদের যেই আমি মেনু কার্ডটা আছে, যদি তোমরা যেতে চাও, যারা যারা ঘুরতে যাবে তারা এখানে যদি ভিজিট করো, আমি তাদের জন্য মেনু কার্ডটা দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমার ঠিকঠাক মনে হয়েছে প্রাইস রেঞ্জটা, কারণ এত বড় একটা জায়গা, তার অনুযায়ী প্রাইস রেঞ্জ একটু হাই, ঠিক আছে, আমার ডিসেন্ট মনে হয়েছে। আর খাবার দাবারের কোয়ালিটিও ভালো, খুবই ভালো। তো এখানে দাদা আর বাবা নিয়ে নিয়েছিল রাইস আর হলো তোমার পকোড়া কারি টাইপের কিছু। মা আর দিদিভাই নিয়েছিল নিরামিষের মধ্যে পনির বাটার মশালা আর চাপাতি, ঘি চাপাতি, কারণ ওদের একাদশী ছিল। আর বৌদি পুরো কাঁচা একাদশী করে, কাঁচা খেয়ে থাকে, সেজন্য বৌদি কিছু খায়নি। আর আমি নিয়েছিলাম রাজস্থানি স্পেশাল ডাল বাটি চুরমা, কিন্তু ডাল বাটি চুরমা সেদিন অতটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি তারপরে লিট্টি চোখা রাইস, মানে প্ল্যাটার যেটা হয় সেটা নিয়েছিলাম। ফুড কোয়ালিটি ওয়াজ অসম, খেতে ভালো লেগেছিলো। শুধু বাবা একটু এগুলো কম পছন্দ করে, বাবা একটু বেঙ্গলের ট্রেডিশনাল খাবার পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, সেজন্য বাবার খুব একটা পছন্দ হয়নি। বাকি সবারই ভালো লেগেছে, ঠিকঠাক লেগেছে। তো আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য ফুড। আর আমার থেকেও সবাই একটু একটু করে টেস্ট করছিল, সবাই বলতে শুধু দাদাই, কারণ বাবা এগুলোও পছন্দ করে না। আর দিদি আর মা আর বৌদি খায়নি, কারণ সেদিন একাদশী ছিল। তো দেখো, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম একটা টেম্পলের উদ্দেশ্যে, মানে ওই দিন আমরা সব টেম্পলগুলোই ঘুরেছিলাম। প্রথমেই চলে গেছিলাম আমরা একটা মন্দিরে, যার নাম শ্রী বিশ্বনাথ টেম্পল। এই টেম্পলটার নামও শ্রী বিশ্বনাথ টেম্পল, কিন্তু এটা হলো বিশ্বনাথের মেন যে টেম্পলটার জন্য মানুষ আসে সেই টেম্পলটা নয়, এটাও একটা বিশ্বনাথ টেম্পল। তো টেম্পলের ভেতরটায় ঢুকতেই যেন এক অপার শান্তি, সত্যি মন্দিরের এরিয়ায় প্রবেশ করলে কেমন একটা আলাদা একটা অনুভূতি হয়। তোমাদের কি হয় জানি না, তোমাদের হয় কিনা, কিন্তু আমার তো ভীষণভাবে হয় যে এক ঠান্ডা অনুভূতি, এক মনে এক শান্তি, সব কিছু ভুলে যাওয়া যায় এই সব জায়গায় গিয়ে, আমার মনে হয়। তো যাই হোক, এখানে গেছি, এখানের ভেতরে ঢুকতেই একটা খুব সুন্দর এরকম একটা আঙিনা টাইপ জায়গা আছে, এটার ভেতর দিয়ে ঢুকে তারপরে বিশ্বনাথ টেম্পলে প্রবেশ করতে হয়। তো দেখতে থাকো ব্লগটা। আর সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি যে এইখানে ভেতরে ঢুকে আমি মানে ভোলে বাবার এতটা কাছে গিয়ে তাকে স্পর্শ করে তাকে জড়িয়ে ধরে তাকে প্রণাম করতে পারবো, এটা আমার মানে ধারণার বাইরে ছিল। জয় ভোলেনাথ, জয়
তারপর ওখান থেকে বেরিয়ে মন্দির চত্বরটাই অনেক বড় ছিল। মন্দির থেকে বেরিয়েই নন্দী মহারাজের কানে কানে সবাই নিজের উইশেস বলছিল, এক কান বন্ধ করে আরেক কানে বলতে হয় উইশেস। আর তাতে মানা হয় নাকি নন্দীজির কানে যদি কোনো উইশ বলা হয় সেটা সরাসরি মহাদেবের কাছে পৌঁছে যায়, নন্দী সেটা পৌঁছে দেয়। তো যাই হোক, সেখানে উইশ বলার পরে এখানে একটা এরকম জ্বলন্ত কুণ্ড দেখতে পাচ্ছিলাম, তো সেখানেও প্রদক্ষিণ করে নিলাম মহাদেবের নাম নিয়ে। মানে পুরো জায়গাটাই না কেমন একটা মানে ফিল দেয়, এটা বলে বোঝানো যাবে না, এটা ফিল করার জিনিস। ওই যে বলে না, बनारस ফিল करने का शहर है, बनारस घूमने का शहर नहीं है, ফিল करने का शहर है। সো সত্যি মানে প্রত্যেকটা জায়গায় যখন গেছি একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ফিলিং। তো যাই হোক, এখানে দেখো আমরা প্রদক্ষিণ করে নিচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটা খুব সুন্দর জিনিস দেখি, লাইভ স্কেচ। একটা মেয়ের লাইভ স্কেচ করছে একটা আঙ্কেল, আর ভীষণ সুন্দর হাতের কাজ, ভীষণ সুন্দর দুটো স্কেচ লাগিয়ে রেখেছিল, যেটা দেখলাম খুব সুন্দর আঁকেন উনি। আর সত্যি মেয়েটার লাইভ স্কেচ উনি তৈরি করছিলেন। হাতে সময় কম ছিল বলে দাঁড়াতে পারলাম না, না হলে নিশ্চয়ই দাঁড়াতাম বা নিজেরও একটা স্কেচ করে নিতাম। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে, যারা তাদের হাতে এত সুন্দর প্রতিভা থাকে তারা সত্যিই অনেক গুণী মানুষ। তো যাই হোক, সেদিন সময় কম ছিল বলে সেখান থেকে আমরা তাড়াহুড়ো করেই প্রায় বেরিয়ে গেছি। আর বেরিয়ে দেখি সবাই ওখানে লাস্সি ফাস্সি খাচ্ছিল, কারণ আমি শুনেছি বেনারসের লাস্সিও নাম করা, অনেক কিছুই নাম করা, কিন্তু একদিনে সব কিছু খেতে পারিনি, আস্তে আস্তে সব খাবো। তো দেখো সবাই খাচ্ছিল, কিন্তু আমরা তখনই মাত্র লাঞ্চ করে এসেছিলাম বলে আমরা খাইনি। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম খাটু শ্যাম মন্দিরে। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম রামচরিতমানসের লেখক তুলসী দাসের মন্দিরে। তো মন্দিরটা প্রথমে দেখে তো পুরো চার্চের মতো মনে হচ্ছিল চারিদিকটা দেখে, তারপর ভেতরে ঢুকে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি। ওয়ালে পুরো রামচরিতমানস স্কাল্পচার করে লেখা, স্কাল্পচার ঠিক না, মানে ওটা মানে পাতি বসানো আর কি, লেখা পাতি বসানো। আর ভেতরটা এতটা স্নিগ্ধ, এতটা সুন্দর, মানে ভেতরে যেতে যেতেই মানে মনে হচ্ছিল যে সত্যিই রামচন্দ্রের বাড়িতে মনে হয় চলে এসেছি, এরকম একটা ব্যাপার হচ্ছিল। আর ওখানে ওপরে আবার তুলসীদাসের একটা স্ট্যাচুও বসানো ছিল। আর ওখানে রাম মন্দির ছিল আর কি, রাম লক্ষ্মণ সীতার একটা মন্দির। তো যাই হোক, মন্দিরটা খুবই সুন্দর। আর দেখো, তোমাদের যেই জিনিসটার কথা বলছিলাম যে ওয়ালে পুরো রামচরিতমানসের পুরোটা এরকম লেখা, আমার এত ভালো লাগলো যে সত্যি ইন্ডিয়া ছাড়া এটা সম্ভবই না, মানে এতটা নিপুণ কাজ, এতটা মানে কি বলবো, সব কিছু একটা ওয়ালে ফুটিয়ে তোলা, এটা মানে ইন্ডিয়া ছাড়া কোথাও পসিবল না। তো এখানে দেখো লেখা শ্রীরামচরিতমানস প্রথম অধ্যায় টাইপের কিছু একটা লেখা, ওটা আমি পুরোটা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু এত বড় ভিডিও করলে তোমরা দেখবে না, এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, তবুও দেখো, কারণ আমি ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করবো না এটা তো হতেই পারে না, প্রত্যেকটা ডিটেল আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে শেয়ার করাটা তো প্রথম ইচ্ছে, আর সেকেন্ড ইচ্ছে হলো সব কিছু একদিন ফোন থেকে ডিলিট হয়ে যাবে, আবছা হয়ে যাবে স্মৃতি থেকে, কিন্তু এই ভিডিওগুলো আমি আজ থেকে 50 বছর পরে গিয়েও যদি কেউ দেখে তাহলেও সে বুঝতে পারবে যে এই দিন আমরা গেছিলাম, এত আনন্দ করেছিলাম। তো জানি না আমি থাকবো কিনা, কিন্তু আমার ভিডিওগুলো এই ইউটিউবের থ্রুতে থেকে যায়। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চা খেতে চলে গেছিলাম, আর চা খেতে খেতে সাথে পকোড়াও খেয়ে নিয়েছিলাম।
আলু চাপ, ভেজিটেবল পকোড়া। আর ওখানে না আমি দেখেছি যেসব দোকানে ভেজ আর কি, ভেজ দোকান মানে পেঁয়াজ রসুন থাকে না, সেই সব দোকানে স্যালাড হিসাবে মূলো দেয়। এখানে ফার্স্টে ওরা ভয় পেয়ে গেছিলো যে এটাকে পেঁয়াজ দিয়ে দিল, তারপর দেখলাম যে না, ওটা মূলো, যাতে কোনো বদহজম না হয় স্যালাড হিসেবে মূলো দেয়। আর চপটাও যেরকম টেস্টি ছিল, চাটাও সেরকম ভালো ছিল। কিন্তু আমরা আসার সময়, তোমরা যদি আমার শর্ট ভিডিওটা দেখে থাকো, ওখানে দেখবে যে ট্রেন থেকে নেমেই আমরা একটা দোকানে চা খেতে গেছিলাম। ওই চায়ের সাথে কোনো চায়ের আমি তুলনা করতে পারিনি। ওটা পুরো মোষের দুধের, পিওর মোষের দুধের চা, মনে হচ্ছিলো ক্ষীর খাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল। তো ওটা আমার বেস্ট লেগেছে। তো দেখো মা চপ খেয়ে নিচ্ছিলো, তারপর সবাই মিলে, আমি বৌদি বাদে, কারণ বৌদি সেদিন একাদশী ছিল, পুরো কাঁচা খেয়ে থাকে, চা খায়, কাঁচা খেয়ে থাকে ইন দ্য সেন্স চা খায়, মানে কোনো ফুড খায় না, কিন্তু চাটা খায়। সেজন্য বৌদি কিছু খায়নি ওই দিন, আমরাই খেয়েছিলাম। তো চাটা খেয়ে তারপর আমরা চলে গেছিলাম একটা দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরে গিয়ে ভেতরে ফোন অ্যালাউ করেনি বলে আমি কোনো কিছু রেকর্ড করতে পারিনি। আমি গেছিলাম প্রথমে, মা বাইরে দাঁড়িয়েছিল সবার ফোন নিয়ে, তারপর আমি বেরিয়ে সবার ফোন ধরেছিলাম, মা গেছিলো। তো তারপর ওখান থেকে বেরিয়ে বৌদি যেহেতু কিছু খায়নি, তাই বৌদিকে লস্যি খাওয়ানো হয়েছিল, বেনারসের ফেমাস লস্যি। তো সেটাই দেখো খাচ্ছিল, আমরাও টেস্ট করেছিলাম, আর সত্যি ওপরে মালাই ফালাই দিয়ে ভীষণ টেস্টি করেছিল লস্যিটা। তো সেখান থেকে আমরা চলে গেছিলাম আবার 108 শিব ঠাকুরের শিবলিঙ্গের মন্দিরে। মানে সেইখানে গিয়ে আমি জাস্ট মন্ত্রমুগ্ধ। ভোলেনাথ তো আমার একটা উইক পয়েন্ট, সেটা তোমরা সবাই জানো। তো সেখানে গিয়েই প্রথমে দেখা হয়ে যায় একজন বিশাল নন্দী মহারাজের সাথে। অবশ্যই ভোলেনাথকে দর্শন করতে হলে আগে তাকে পেরিয়েই যেতে হবে, সে হলো তার সব থেকে প্রিয় ভক্ত। তো তারপর ওখানের থেকে আমরা চলে যাই মন্দিরের ভেতরে। তোমরা দর্শন করো, আমি ভয়েস ওভারে কিছু বলছি না, তোমরা জায়গাটার ফিল নাও। 108টা শিবলিঙ্গের মধ্যে এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। সেটা হলো এখানে এক একজন এক এক জায়গা থেকে শিবলিঙ্গ এনে এখানে স্থাপন করেছে। দেখো এক একটা এক এক রকমের দেখতে পাথর, সেই দিয়ে শিবলিঙ্গ তৈরি করা আছে, এখানে স্থাপন করা আছে। আর এখানে পাশে পাশে নামও লেখা আছে যে কে কোথা থেকে এই লিঙ্গ এনে এখানে স্থাপন করেছে। এত সুন্দর জায়গাটা যে তোমরা ওখানে না গেলে সেই জিনিসটা ফিল করতে পারবে না। ভিডিও থ্রুতে বা আমার কথার থ্রুতে আমি কিছুই তোমাদের সেভাবে বোঝাতে পারবো না, তবু যেটুকু পেরেছি আমি তোমাদের জন্য ক্যাপচার করে এনেছি, যাতে তোমরা দেখতে পারো। যারা বয়স্ক আছো তারাও দেখতে পারবে, যারা ছোট আছো তারাও দেখতে পারবে, যারা এখন যেতে পারবে না আগামী দিনে ভবিষ্যতে অবশ্যই আমি এটুকু রিকোয়েস্ট করব যে একবার অন্তত পক্ষে ঘুরে এসো। খুব সুন্দর জায়গা।
ওই মন্দির থেকে আমরা চলে আসি বাড়িতে, কারণ আমরা সেই সকালে বেরিয়েছি বাড়িতে, মানে বাড়িতে বলতে হোটেলে, বাড়িতে না হোটেলে। ওখানে এসে দেখি হোটেলের সামনে একটা কুকুর তাকে সোয়েটার পরিয়ে দিয়েছে। মানে এত ভালো লাগলো যে ওরাও কেন ঠান্ডায় কষ্ট পাবে, ওদেরও তো কষ্ট হয়। সত্যি আমাদের এখানের কুকুরদের তো কেউ সেরকম পরায় না, কিন্তু ওখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তারপর ওখানে দেখলাম বৌদি আর দিদি চুড়ি দেখছে, চুড়ি কেনার জন্য। তারপর আমরা ওখানে বসে আরও এক কাপ করে চা খাই, কারণ ঠান্ডার দিনে চা ইজ ম্যান্ডেটরি, চা ছাড়া সার্ভাইভ করা একদমই যায় না। আমরা আবার চলে এসেছি রুমে, পুজোর সব মন্দির টন্দির ঘুরে। এখন আমরা যাচ্ছি এখানকার কিছু গলিতে ঘুরবো আর রাতের খাবার খাবো। আর এখানে আমরা সামনেই একটা ভালো লস্যির দোকান দেখেছি, সেখানেও যাওয়ার ইচ্ছা আছে। রাতের বেলায় ঠান্ডার মধ্যে ঠান্ডা লস্যি খাবো। তো চলো দেখা যাক বাইরে গিয়ে কী করি। সব তো তোমাদের জন্য ক্যাপচার করা যেটুকু সম্ভব হচ্ছে করছি। চলো। মার অবস্থা কাহিল, ঠান্ডা, রাতের ঠান্ডা পেরেছি। গরম গরম লাস্সি খাবো, লাস্সি। আমরা এখন রিসেপশনে বসে আছি, ওরা কেউ নামেনি রুম থেকে। তো কথা বলছে কালকের ব্যাপারে। আমাদের হোটেল থেকে সব থেকে নিয়ারেস্ট ঘাট ছিল হলো শিবালা ঘাট। আর তোমরা যারা যারা বেনারস গেছো তারা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা ঘাটের সাথে প্রত্যেকটা ঘাট একদম লাগানো, মানে এক ঘাট, মানে একদম প্রথম ঘাট থেকে শেষ ঘাট পর্যন্ত তোমরা ঘাট ধরে হাঁটলে পুরোটা হাঁটা তোমাদের হয়ে যাবে এরকম। এইটুকু আমরা এসে চুপ মেরে যাবো। কি ভাল লাগতেছে মা তোমাদের। তো আমরা এখন আছি হরিশ্চন্দ্র ঘাটে, প্রচণ্ড ঠান্ডা, বাজে এখন রাত 8:30। আমরা এখানে এসেছি একটুখানি এক্সপ্লোর করার জন্য যে কোথায় কালকে কি করব না করব, কারণ একবারে কোথাও এসে হুট করে তো আর সব কিছু জানা বোঝা সম্ভব না। তাই আমরা এখানে এসে আমি, বৌদি, ঠান্ডা, বাবা সবাই মিলে মানে এসেছি ঘাটে। চলো চলো। তারপর আমরা ওখানে একটা টোটো কাকুর সাথে কথা বলছিলাম যে কোথায় গিয়ে স্নান করলে ভালো হয়, কারণ আমাদের পরের দিনের প্ল্যানিং ছিল, পুরো দিনের প্ল্যানিং। সেটা হলো সকাল ভোর 4টে থেকে শুরু হতো, কারণ ভোর 4টের সময় আমাদের প্ল্যানিং ছিল যে গঙ্গায় এসে স্নান করব। কারণ বিশ্বনাথ টেম্পলে সকাল সকাল না গেলে এত বড় লাইন পড়ে যায় যে বিশ্বনাথ টেম্পলে পুজো দিতেই পুরো দিনটা ওখানে চলে যায়। সেজন্য আমরা তো একদম লিমিটেড টাইম হাতে নিয়ে এসেছি, তো সেজন্য আমাদের ইচ্ছে ছিল যে পুজো দেওয়ার পরেও যেন আমরা সব কিছু এক্সপ্লোর করতে পারি, সব কিছু ঘুরে দেখতে পারি। তো সেজন্য আমরা ওখানে দেখছিলাম যে কোথায় এসে স্নান করব, সব কিছু দেখে যাচ্ছিলাম। তো বললো যে হ্যাঁ এখানে 4টে থেকেই সবাই অন্ততপক্ষে স্নান করা অনেক লোক শুরু করে দেয়। সেজন্য আমাদের প্ল্যানিং হয়ে গেছিলো যে পরের দিন ভোর 4টের সময় আমরা এখানে স্নান করতে আসব। তো ওখান থেকে আমরা ঘাট ধরে অনেকটা দূর হেঁটে গেছিলাম। তো ওখানে যেতেই পরে হলো হরিশ্চন্দ্র ঘাট। এই বেনারসের দুটো ঘাটে কন্টিনিউ চিতা জ্বলে, কন্টিনিউ শবদেহ আসে, কন্টিনিউ সৎকার হয়। তো এই মাথায় হলো হরিশ্চন্দ্র ঘাট আর ওই মাথায় হলো মণিকর্ণিকা ঘাট। তো মণিকর্ণিকা ঘাটে আজকে আর পৌঁছতে পারিনি। হরিশ্চন্দ্র ঘাট হলো এটা, যেখানে দেখতে পাচ্ছ সবাই অনেক পুজো অর্চনা করছে। আর আমরা যেতেই একটা শবদেহ এলো এবং তার সৎকারও শুরু হলো। মানে আমি শুনেছিলাম যে এখানের সবার মধ্যেই একটা অপূর্ব শান্তি দেখা যায়, মানে ফিল করা যায়। আর সেটা আমি বুঝতে পেরেছিলাম যে এখানকার যে কুকুরগুলো ছিল না, কুকুরগুলোর মধ্যেও না মানে কেমন একটা শান্ত ভাব। মানে আমাদের এখানের কুকুরগুলো যেমন সারাক্ষণ ভব করে, এদিক ওদিক দৌড়ায়, ওদের মধ্যে না কেমন একটা শান্ত ভাব। তো যাই হোক, তোমরা দেখো, আমি তোমাদের জন্য সবই প্রায় ভিডিও করে এনেছি, নিজে ফিল করেছি, তাও তোমাদের সাথে শেয়ার করব বলে সব কিছু ক্যামেরা বন্দি করেও আনার চেষ্টা করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সামনে দিয়ে একটা শবদেহ গেল। আর এই ঘাটটা হলো হরিশ্চন্দ্র ঘাট। এই হরিশ্চন্দ্র ঘাটেও চিতা জ্বলে, মণিকর্ণিকা ঘাটেও 24/7 চিতা জ্বলে। আর ওখানে একজনের সাথে কথা বলে জানতে পারলাম এখানে দিনে অ্যাপ্রক্সিমেটলি 300 থেকে 350 শবদেহ প্রতিদিন আসে। আর সেটার প্রত্যক্ষদর্শী হয়েছি, কারণ মানে বেনারসের গলি বলে না, বেনারস কি গলিয়া, তো ওই বেনারসের গলি দিয়ে যখন আমরা হাঁটছি
আমাদের প্রায় 15 মিনিট 20 মিনিট অন্তর অন্তর একটা করে শবদেহ ক্রস করেছে। কিন্তু আমাদের মধ্যে যে নিয়মগুলো আছে, মানে সনাতন ধর্মে যে নিয়মগুলো আছে, যে আমাদের বাড়িতে যেগুলো দেখি যে শ্মশান থেকে এলে স্নান করতে হয়, শ্মশান থেকে এলে লোহা দাঁতে কাটতে হয়, তিতো দাঁতে কাটতে হয়, মানে একটা কেমন একটা ছুঁই ছুঁই ভাব করে। কিন্তু ওখানে দেখলাম যে এই জিনিসটাকে সব থেকে পবিত্র বলে মনে করে, মানে কেউ ছুলে মানে তার তার জীবন ধন্য। ওখানেই চিতা জ্বলছে, ওখানেই পাশে দাঁড়িয়ে রয়েছে, আমি ছিলাম ওখানে পাশে দাঁড়িয়ে, কিন্তু আমারও মনে হয়েছে সত্যি এটাই জীবন, এর জীবন এর থেকে বেশি কিছু না, কেউ কিছু নিয়ে যেতে পারবে না, কেউ কিচ্ছু নিয়ে যেতে পারবে না। সব যে এই যে এত অহংকার, এত হিংসা, এত মারামারি কাটাকাটি, সম্পত্তি নিয়ে, ভালোবাসা নিয়ে এত কিছু, কি নিয়ে যাবে, কে নিয়ে যাবে? কিচ্ছু নিয়ে যাবে না কেউ। সবাই এসে এখানে এইভাবে তুলে দেবে, তারপর ছাইটার পাশে ঢাই করে রেখে দেবে, ব্যাস এইটুকুই জীবন, আর কিচ্ছু না। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু ক্যামেরা বন্দি করেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এমনি দাঁড়িয়েছিলাম, এগুলোই ভেবেছি। তো যাই হোক, এই ফিলিংটা মানে বলে বোঝানো সম্ভব না। তারপর ওখানে আরও অনেক তন্ত্র সাধনা হচ্ছিল, ওগুলো দেখলাম, ওগুলো বেশি তোলার আমি চেষ্টাও করিনি, কারণ ওগুলো সবার পার্সোনাল বিষয়। তো যাই হোক, তা ওখান থেকে আমরা ওখানে এক ঘাট থেকে আরেক ঘাটে যাচ্ছিলাম, তো এখানে বজরংবলির দর্শনও পেয়ে গেলাম। তারপর ওখান থেকে আমরা গেছি একটা ঘাটে, যেই ঘাটে কিনা ওরকম বেদি বানানো ছিল, যেরকম বেদি মানে বেনারসের আরতির জন্য বানানো হয়, হয়তো এই ঘাটেও সেই আরতি হয়। এটা দশাশ্বমেধ ঘাট নয়, এটা অন্য একটা ঘাট, কিন্তু এই ঘাটেও হয়তো আরতি হয়, এই জন্য এরকম বেদি বানানো। बाबा के पास आ इधर बहुत से बच्चे जाएंगे कैसे ये रात के बहुत तोड़ रही है, जिंदा बहुत है, मरे हुए तो वहाँ है जहाँ से आ रही हो, जहाँ से आ रही हो हैं? अरे आएंगे, घर बसाएंगे, परिवार को बढ़ाएंगे, आनंद भय जिंदगी जियो, भोलेनाथ की कृपा बने, हाथों हाथ बने, साथों साथ बने। পয়সা দে, আরে যে দিবেন দিদি দেখ দে দে, তোর বাবা কই গেছে না, ফোটা দিলেই হলো একজন। যাও যাও যাও। তারপর ওখানেরই এক ঘাটে এই কেদারেশ্বর টেম্পলে গেছি, রাতের ভস্য আরতি দর্শন করেছি। এই ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, শুধু তোমরা ফিল করো।
আমরা এখন ওই টেম্পলটা এদিক দিয়ে আসলাম তো আমরা এখন এই কি টেম্পল এটা ছিল কি আর কি টেম্পল ছিল এটা কেদারেশ্বর টেম্পলে ছিলাম আমরা রাতে শয়ন আরতিটা দেখলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার মাথায় ভস্য তিলক করা মানে ওখানে ফোন অ্যালাউ নেই দ্যাটস ওয়াই আমি তোমায় দেখাতে পারলাম না বাট রীতিমতো আমার গুজবাম দিচ্ছিল মানে মানে এদিকে তোমার ওই ডামরু বাজছে এদিকে আরতি হচ্ছে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে মানে রীতিমতো গুজবাম তো ফোনটা নিয়ে যেতে পারিনি বলে তোমাদের দেখাতে পারলাম না বাট তোমরা যারা যারা আসবে আগামী দিনে বানারস তোমরা এই জিনিসটা একদম মিস করবে না এই রাত্রি কটা বাজে এখন 9টা সাড়ে 9টার সময় কেদারেশ্বরে শয়ন আরতি অসম্ভব সুন্দর অসম্ভব মাস্ট ওয়াচ তো ওখান থেকে চলে যাই আমরা বেনারসের ফেমাস রাবড়ি ট্রাই করতে তো দেখো এখানে আমি রাবড়ি কোনোদিন এরকম গরম খাইনি কিন্তু এখানে দেখলাম যে এখানকার ফেমাস রাবড়ি এরকম গরম গরম সার্ভ করা হয় কুল্লারে করে তো আমরা বিগ সাইজ কুল্লার নিয়েছিলাম দুটো সেটা নিয়েই আমরা 6 জন শেয়ার করে খেয়েছিলাম কারণ সবার পেটই প্রায় অলমোস্ট ভর্তি ছিল সেজন্য সেরকম মানে পুরো কুল্লার অত বড় বড় কেউ ফিনিশ করতে পারতো না তো তারপরে আমাদের ডিনারও করার ছিল কারণ রাত অনেক হয়ে গেছিলো প্রায় তখন বাজে 10:30 11টার মতো তখনও আমরা বাইরে টেস্ট करके बोलिए जी कैसा है তুমি ভালো কেমন আস্তে জিভ না পড়ে হ্যালো আসো টেস্ট কর কিন্তু কি বলতো যখন শটটা আসে তখন ভালো কাটবো দুধটা কিন্তু কাটবো পাতলা জুমাদা সিপনে আমরা আজকে সারাদিন খুব ভালো কাটলো আমাদের কেমন তুই খা আমার অ্যাডজাস্টমেন্ট ভালো হলে ঘুরে ভালো ভালো না আমরা সেই মজা করছি আমি ভিডিও করি দাঁড়া আমরা ভিডিও নে কে কাটে খাওয়া দিচ্ছে কে কাকে খাওয়া দিচ্ছে সব নেয়া খাচ্ছে ক্ষীর খাচ্ছে কি খাচ্ছে সেটা রাবড়ি খাচ্ছে রাবড়ি বাহ তারপর ওই দিন আমরা ডিনার করেছিলাম ধোসা খেয়ে আমরা চলে গেছিলাম বানারসের ফেমাস মালাইও খেতে ওখানে মালাই বলে না মালাইও বলে তো এইটা হলো ফেমাস মালাই তো সেটা আমরা টেস্ট করেছিলাম একটা নিয়েই সবাই খেয়েছিলাম কারণ সবার মানে স্বাভাবিকভাবেই পেট ভর্তি ডিনার করেই এসেছিলাম সেজন্য ডেজার্ট হিসেবে মালাই খেয়েছিলাম সবাই আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম এখানে একটা ফেমাস মিষ্টির দোকান আছে তো সেখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো সেটা বাড়িতে গিয়ে সবাই খেয়েছিল হোটেল রুমে বসে আড্ডা দিতে তো আমার বাবার বানারস খুব ভালো লাগবে সেটা আমি জানতামই কারণ বানারস হলো মিষ্টি খাওয়ার শহর মালাই রাবড়ি এগুলো আর আমার বাবা হলো মিষ্টি খেতে খুব ভালোবাসে তো এটাই ছিল আজকের ব্লগ ডে 1 অফ বানারস ব্লগ তো কেমন লাগলো প্রথম দিনের ব্লগ জানাতে কিন্তু ভুলো না খুব তাড়াতাড়ি আসছে সেকেন্ড দিনের ব্লগ ওখানে আমরা
3 দিন ছিলাম। তো সেই ব্লগ খুব তাড়াতাড়ি আমি এডিট করে আনবো। তো কমেন্ট করতে কিন্তু ভুলবে না কীরকম লাগলো ব্লগ, কারা কারা বেনারসে গেছো, কী কী এক্সপ্লোর করেছো, আর কারা কারা আগামী দিনে যাবে তারা তারা সবাই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। আর আগামী দিনে কী পরের দিন আমরা মানে প্রচুর আনন্দ করেছি, প্রচুর কিছু করেছি, তো সেই ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য টাটা।